তো আজকের এই ভিডিওর জন্য পার্ট 1 থেকে তোমার যা যা প্রয়োজন, মানে যেই কনসেপ্টগুলো তোমার একটু হলেও জানা দরকার আজকের পার্টটা বোঝার জন্য, আমি সেটা তোমাদেরকে আজকে মানে ছোট্ট একটা রিক্যাপ করে দিচ্ছি। ঠিক আছে, 2-3 মিনিটের মধ্যে রিক্যাপ করে দিচ্ছি। তো দেখো, যারা পার্ট 1টা তোমরা দেখে নিয়েছো, আমার এই ভিডিওতে কিন্তু চ্যাপ্টার করে দেওয়া আছে। চ্যাপ্টার মানে আশা করি বোঝো, যে টাইম স্ট্যাম্প তোমরা বোঝো, টাইম স্ট্যাম্প করে দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা তোমরা ডাইরেক্ট স্কিপ করে তোমরা মানে আজকের যে টপিক, মানে যেখান থেকে আমি এখন আজকের যে ক্লাসটা যেখান থেকে নিয়েছি টাইম স্ট্যাম্প থেকে, তোমরা ডাইরেক্ট আজকের টপিকে চলে যেতে পারো যারা পার্ট 1টা দেখেছো। আর যারা পার্ট 1টা দেখোনি তাদেরকে বলবো যে এই রিক্যাপটা হালকা একটু দেখে নাও, 2-3 মিনিট, এর বেশি আমি নেবো না, 2-3 মিনিটের ভিতরে আমি রিক্যাপ করে দেবো। এটা বোঝো যে আলোর প্রতিফলনে কোনটা আপতিত রশ্মি ছিল, কোনটা তোমার অভিলম্ব ছিল, কোনটা তোমার বিভেদ তল ছিল, এগুলো তোমাকে বেসিক জানতে হবে আজকের পার্টটার জন্য। তো দেখো, মনে করো যে এটা হয়েছে একটা বিভেদ তল, এখানে সূর্যের আলো এইভাবে পড়ছে, এখানে পড়ছে। আমি কি বলছিলাম, যেখানে আলোটা পড়বে ওখানটায় একটা অভিলম্ব আঁকতে হবে, ঠিক আছে? তো এই বরাবর আমরা একটা অভিলম্ব এঁকে দিলাম। তো দেখো, এখানে বিভেদ তলের সঙ্গে আলোটা ধাক্কা খাচ্ছে। আলো একটা তল, একটা সিম্পল একটা তল, এমনি একটা তল আছে, আলোটা এইভাবে আসছে, এখানে কি কি করছে, ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেয়ে কেউ কি এখানে চলে আসবে, এই মাধ্যমে চলে আসবে, না কেউ ওইদিকে চলে যাবে? একটা বল যদি মেঝেতে ড্রপ খায়, ড্রপ খেয়ে বলটা কি হয়, ওই দিকে উপরের দিকে একটু উঠে যায়। তো সেইভাবে এখানে আলোটা এখানে বিভেদ তলের উপর ধাক্কা খেয়ে ও এই মাধ্যমে, ও লঘু মাধ্যমে এই দিক, এই বরাবর প্রতিফলিত হয়ে যাবে। তো এটা ছিল আলোর প্রতিফলনের যে বেসিক জিনিসটা। এটা হলো অভিলম্ব, এটা বিভেদ তল। এই যে এই যে রশ্মিটা আসছে, এটা কি, এটা হচ্ছে আপতিত রশ্মি। আলো আপতিত রশ্মি কি, আলো যে বরাবর আপতিত হচ্ছে, আলো যে বরাবর পড়ছে, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। তো এবার আরেকটা জিনিস বলছি, যেটা আমি পার্ট 1-এ বলেছিলাম, সেটা হয়েছে যে এই অভিলম্ব বরাবর আমাদের কোণটা করতে হবে। আমরা যে আপতন কোণ, প্রতিফলন কোণ করব, সেটা আমাদেরকে অভিলম্বর সঙ্গে করতে হবে, বিভেদ তলের সঙ্গে নয়। এই বিভেদ তলের সঙ্গে এইভাবে কোনো কোণ হবে না, এইভাবে কোনো কোণ হবে না। অভিলম্ব বরাবর আমাদেরকে কোণটা করতে হবে। আপতন কোণ কার সাথে হবে, তুমি এটা বোঝো, আপতিত রশ্মির সাথেই তো আপতন কোণ হবে। তাহলে আমরা কোণটাকে অভিলম্ব বরাবর এভাবে, অভিলম্বের সাথে এইভাবে টানবো। প্রতিফলন কোণ, সেটাও আমরা এই যে প্রতিফলিত রশ্মির সাথে হবে, তাহলে আমরা এই অভিলম্ব থেকে এইভাবে টানবো। আপতন কোণ হবে আই, প্রতিফলন কোণ হবে আর। এবার আলোর যে প্রতিফলনের যে সূত্র, ওখানে কি বলা ছিল, ওখানে বলা ছিল আপতন কোণ সমান প্রতিফলন কোণ হবে। আলোর প্রতিফলনের ক্ষেত্রে, প্রতিসরণের ক্ষেত্রে আমি বলছি না, আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ যেটা হবে, প্রতিফলন কোণ সেটাই হবে। আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ 30 ডিগ্রি হবে। আরেকটা জিনিস মনে রাখবে যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির ঠিক মাঝেই অভিলম্বটা থাকে। কেন, এবার তো আমরা ওই দর্পণ আঁকবো, দর্পণের ক্ষেত্রে বুঝতেই পারবে না তুমি যে কোনটা আপতিত রশ্মি, কোনটা প্রতিফলিত রশ্মি, কোনটা অভিলম্ব, তোমার কিছু মাথায় ঢুকবে না। তাই আমি এটা বলছি। আর আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে তোমার যে দর্পণ, দর্পণ কোনটা, কি দর্পণ। তো দেখো, এটা হলো তোমার অবতল দর্পণ, ঠিক আছে? এই যে দর্পণটা এখন আমি আঁকলাম, এটা হলো তোমার অবতল দর্পণ। আর এইখানে যে দর্পণটা আমি করলাম, এটা হলো উত্তল দর্পণ। এই দর্পণটা হলো উত্তল দর্পণ। এবার তোমাদের মাথার মধ্যে অনেকের আসবে যে এই দর্পণগুলো কি করে মনে রাখবো, ঠিক আছে, আমরা তো গুলিয়ে দেবো। তো সেই সব কিন্তু আমি যে পার্ট 1-এ, মানে ফার্স্ট পার্টটাতে আমি ওখানে বলে দিয়েছি, ওখানে সব কিছু বলেছি। তো ওই পার্টটা এখন দেখতে বলছি না, আমি পরে কখনো দেখে নেবে, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এবার আমি আজকের পার্টটাকে স্টার্ট করে দিচ্ছি। আলোক রশ্মির প্রধান অক্ষের সমান্তরালভাবে গমন। তোমাকে তোমাকে আলোক রশ্মির যে গমন সম্পর্কে জানতে হবে। কেন বলছি গমন সম্পর্কে যদি তুমি না জানো, তাহলে যখন প্রতিবিম্ব গঠিত হবে সেটা তুমি কিন্তু বুঝতেই পারবে না, যে কিভাবে প্রতিবিম্বটাকে গঠিত করবে, তোমার আলোক রশ্মি কোন বরাবর যাবে, সেটা তুমি কিন্তু বুঝতে তোমার অসুবিধা হবে। আলোক রশ্মি মানে প্রধান অক্ষ বরাবর গেলে কি হয়, আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে গেলে তোমার যে মানে কি বলবো, যে প্রতিবিম্বটা সেটা কিভাবে গঠিত হয়, রেখাচিত্রটা কেমন হয়, এগুলো তোমাকে জানতে হবে। না হলে তোমার যে প্রতিবিম্ব যখন গঠন করবে তুমি, লেন্সের ক্ষেত্রে হোক কিংবা দর্পণের ক্ষেত্রে, যখন তুমি প্রতিবিম্ব গঠন করবে তোমার অনেক অসুবিধা হবে, তুমি বুঝতে পারবে না। তো তোমাকে এখন এগুলো জানতে হবে। তো দেখো, বলছে আলোক রশ্মির প্রধান অক্ষের সমান্তরালভাবে গমন। মনে করো একটা অবতল লেন্স আছে,
ঠিক আছে, মনে করো যে একটা অবতল দর্পণ আছে, এটাকে আমি বলছি একটা অবতল দর্পণ। প্রধান অক্ষ কোনটা? প্রধান অক্ষ সবসময় মাঝের যে রেখাটা হয়, এই যে মাঝ বরাবর সোজা এই যে রেখাটা চলে গেল, এটা হলো তোমার প্রধান অক্ষ। ঠিক আছে, এইটা হলো তোমার প্রধান অক্ষ। এগুলো তো জানো, এগুলো যারা পার্ট 1 দেখেছো তারপরে তারা ঠিকই জানো। এবার কোশ্চেন কি বলছে, বলছে আলোক রশ্মির প্রধান অক্ষের সমান্তরালভাবে গমন। একটা আলোক রশ্মি আসছে প্রধান অক্ষের সমান্তরালে আসছে। দেখো এবার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন বলেছে যে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে গমন। একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসছে, তাহলে তখন ঘটনাটা কি হবে? মুখ্য ফোকাস এইখানটা আছে, ঠিক আছে, মুখ্য ফোকাস এর নাম দিলাম এফ। মুখ্য ফোকাস আমি ধরলাম এই বরাবর আছে। এটা অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। আচ্ছা, যারা অবতল দর্পণ উত্তল দর্পণ এখন অনেকে জানবে না, তাদের জন্য আমি একটা বলে দিচ্ছি। আমি আগের যে ভিডিওটা ওখানে বলেছিলাম যে একটা বাটি হোক কিংবা একটা চামচ হোক, ঠিক আছে, চামচের ক্ষেত্রেও এটা হবে। বাটির যে ভেতরের অংশটা, এই যে এই অংশটা, এই ভেতরের অংশ বাটির, যখন একটা বাটির যে ভেতরের অংশটা, ওটা হলো তোমার অবতল দর্পণ। আর যে বাইরের অংশটা, বাইরের বাটির যে তলার অংশটা, তলা মানে তলা বলতে আমি যে বাটির যে ভেতরের যে তলা সেটা বলছি না, বাইরের দিক থেকে তলা, বাইরের দিক থেকে যে তলার অংশ, ওটা হলো তোমার উত্তল দর্পণ। এটা তোমরা জানো। তো এই যে অবতল দর্পণটা, এটা একটা বাটির যে ভেতরের অংশ সেই বরাবর কাজ করছে, ঠিক আছে। তো দেখো ঠিক করে দেখো তুমি দর্পণটাকে, এটা একটু বেঁকা মতো আছে, মানে দেখো তেড়ছে ভাবে এইভাবে এসছে, আবার এই বরাবর বেঁকে গেছে, ঠিক আছে, এইভাবে আছে, একটা কার্ভ মতো আছে। তো এখন যদি একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এই দর্পণের সাথে ধাক্কা খায়, ঠিক আছে, দর্পণের সঙ্গে এখানে ধাক্কা খেলো আলোক রশ্মিটা, তাহলে কি হবে? ও ঠিক এই বরাবর একটু ব্যাক করে যাবে, এইভাবে ধাক্কা খাবে, ধাক্কা খেয়েও এই বরাবর ব্যাক করে যাবে। কেন? দেখো আমি বলছি, দেখো দেখো এই অংশটা একটু বেঁকা আছে, এই অংশটা যদি স্ট্রেট থাকতো তাহলে কি হতো? তাহলে এখানে ধাক্কা খেয়ে ও আবার হয়তো ওই দিকেই ফিরে চলে যেত। কিন্তু যেহেতু এখানটা একটু ট্যারছা মতো, তাহলে এখানটা ধাক্কা খেয়ে এইখানে যে চাপটা পড়বে, ও চাপটা পেয়ে ও এই বরাবর যাবে। একটা বলকে আমি যদি কোনো কার্ভ এরিয়াতে দিকে ছুড়ি, তো বলটা কি হবে? কার্ভ এরিয়ার যদি ধরো এমনি কার্ভ এরিয়ার কোনো এইরকম কোনো একটা এরিয়ার মধ্যে, মানে এইরকম একটা জায়গায় আমি বলটাকে হিট করলাম, তাহলে বলটা ওখানে গিয়ে ধাক্কা খাবে, ধাক্কা খেয়েও নিচের দিকে পড়বে, হয় একটু বেঁকে পড়বে, ঠিক আছে, একটু এইভাবে আসবে, ব্যাক করবে, না হলে নিচের দিকে পড়ে যাবে ও। কিন্তু কখনো এমনি হবে না যে বলটা এইভাবে গেল আবার এইভাবেই ফিরে চলে এলো, মানে ধাক্কা খেলেও সোজা হবে আর সোজাভাবেই আমার কাছে ফিরে আসবে, এমনি তো হবে না। কার্ভ এরিয়াতে বলছি আমি, সোজা দেওয়ালে হতে পারে, একটা সমান দেওয়ালে হতেও পারে, কিন্তু কার্ভ এরিয়ায় যেমনি কোনো কার্ভ দেওয়াল সাধারণত হয় না, কিন্তু যদি হয়ে থাকে তো সেইভাবে ভাবো যে এখানে যদি ধাক্কা খায় তো সেটা তো এইভাবে ব্যাক করবে, ঠিক আছে, এখানে এই বরাবর আলোক রশ্মিটা যাবে আর তোমার এই বরাবর ফিরে আসবে। এবার আশা করছি এটা তুমি, যে এটা অবতল দর্পণের ক্ষেত্রে তুমি বুঝতে পারলে, এটা হচ্ছে তোমার অবতল দর্পণ, ঠিক আছে, এটা অবতল। তো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে এবার এটা দেখাই আমি। উত্তল দর্পণের ক্ষেত্রে, তো উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষ মাঝে ছিল, ওখানেও মাঝেই থাকবে, ঠিক আছে। তো আমি সাপোজ মনে করলাম যে এটাই হচ্ছে তোমার প্রধান অক্ষ, ফোকাস বিন্দুটা এফ মনে করছি আমি এখানটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ তোমার। তো দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে ঘটনাটা উল্টো হবে, ঠিক আছে, কি করে উল্টো হবে আমি বলছি। দেখো এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে, বাটির যে তলা এই বরাবর আলোটা প্রতিফলিত হবে, ঠিক আছে, মানে আলোক রশ্মি যে আপতিত হচ্ছে বাটি যে তলাটার দিকে আপতিত হচ্ছে। এই যে বাটিটা আছে মনে করো, এই যে আমার এই অংশটা তুমি মনে করো, বাটির যে নিচেরটা সেটা মনে করো, এখান দিয়ে আলোক রশ্মি আপতিত হচ্ছে। তাহলে তাহলে এইটা হলো যে বাটির যে নিচের অংশটা, ঠিক আছে, নিচের অংশটা, তাহলে আলোক রশ্মি যে আপতিত এই বরাবর হবে, প্রধান অক্ষ স্ট্রেট ভাবে আছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আপতিত হচ্ছে। তো এই রকম ভাবে আপতিত হচ্ছে আলোক রশ্মিটা। এবার তুমি ভালো করে ভাবো, এটার সঙ্গে ভাবো, এটার ক্ষেত্রে কি ছিল? এটা একটু বেঁকা ছিল, এই বরাবর ছিল, ঠিক আছে, একটু এইভাবে এইভাবে আসছে, স্ট্রেট হচ্ছে আবার এইভাবে বেঁকে গেছে। তো সেক্ষেত্রে কি হলো? এই বাঁকা অংশ থেকে ধাক্কা খেয়েও ও এই দিকে প্রতিফলিত হলো,
এই বরাবর আপতিত হয়ে ও এই বরাবর প্রতিফলিত হয়েছে। বুঝতে পেরেছো? তো এবার উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি যদি এই বরাবর তোমার আপতিত হয় তো প্রতিফলিত অনেকটা ওই বরাবর হবে। কেন বলছি দেখো, ঠিক করে দেখো, এখানটা মাঝ বরাবর থেকে ভাবো, যেটা বাঁকছে 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 ওই দিকে বেঁকে গেছে। এই দিকে বাঁকলে কি হতো, তাহলে আবার সে একই ঘটনা হতো যেটা আমাদের অবতল দর্পণে হয়েছিল। ওই দিকে বাঁকলে তাহলে এইভাবে ধাক্কা খেয়ে ও এই দিকে ফিরে যাবে। ঠিক আছে, উত্তল দর্পণের যে গঠনটা সেটা তুমি ভালো করে দেখো, এইভাবে গেছে 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 এই দিকে বাঁকছে, এই বরাবর বাঁকছে 90 ডিগ্রি। এক কথায় ভাবো যে 90 ডিগ্রির থেকে নিচের দিকে আসছে। ঠিক আছে, তো তাহলে এখানে ধাক্কা খেয়ে ওই দিকেই ও ফিরে যাবে, তাহলে এই বরাবর ও ফিরে যাবে। ঠিক আছে, এই বরাবর যাবে, এই বরাবর আপতিত হলে ওই বরাবর ও প্রতিফলিত হয়ে যাবে, এই বরাবর প্রতিফলিত হয়ে যাবে। তো এটা কি হলো, এটা কি ফোকাসের সাথে ম্যাচ করলো তোমার? আমরা কি করছি যে প্রধান অক্ষের সমান্তরালে গঠন, তো এটা তো ফোকাসের সাথে তো ম্যাচ হলো না। এবার তুমি মনে করো যে এই যে দর্পণটা আছে, দর্পণটা নেই এখানে। এই দর্পণটা যদি এখানে না থাকতো, সাপোজ মনে করো এই দর্পণটা এখানে নেই, যেটা আমি বলছি, তো এই দর্পণটা যদি না থাকতো তাহলে হতে পারতো যে তোমার যে আলোক রশ্মিটা যে ফোকাস দূরত্বে গিয়ে ম্যাচ করতো, কিন্তু দর্পণটা এখানে আছে, দর্পণের সঙ্গে ধাক্কা খেয়ে আলোক রশ্মিটা ওই দিকে চলে গেল। কিন্তু ওর যাওয়ার কথা কোন দিকে ছিল? অবতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি কি হয়েছে, প্রধান অক্ষের সমান্তরালে এসে ফোকাস যে মুখ্য ফোকাস দিয়ে বেরিয়েছে। তো এক্ষেত্রেও তোমার মুখ্য ফোকাস দিয়ে বেরানো উচিত ছিল, কিন্তু কি হলো, ও মুখ্য ফোকাস দিয়ে গেল না। তার মানে কি হয়ে গেল, তার মানে হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে তোমার যে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয় আলোক রশ্মি, তাহলে যে মুখ্য ফোকাসের সঙ্গে তোমার কি হবে বলো তো, মুখ্য ফোকাসের সঙ্গে তোমার মুখ্য ফোকাস থেকে অপসৃত হয়ে যাবে। মুখ্য ফোকাস থেকে অপসৃত হয়ে, তুমি ভাবো না, দেখো তুমি, ওর যাওয়ার কথা ছিল এই বরাবর, দেখো তুমি এইভাবে ভাবো, ওর যাওয়ার কথা ছিল মুখ্য ফোকাসের দিকে, কিন্তু ও গেছে কোন দিকে, গেছে ওই দিকে। তাহলে কি হলো, মুখ্য ফোকাস থেকে ও অপসৃত হয়ে চলে গেল। এক্ষেত্রে কি হয়েছিল, এক্ষেত্রে মুখ্য ফোকাসের দিকে আপতিত হয়েছিল, কিন্তু ওই দিকে কি হলো, এখানে কি হলো, এখানে মুখ্য ফোকাস থেকে অপসৃত হয়ে চলে গেল। তো আশা করছি বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো, অনেকে এটা বলবে যে এটা বুঝতে পারছি না দাদা, ভালো করে বলবো, তোমাদের জন্য এটা বোঝাচ্ছি। এটা নিয়ে ব্যাকা আছে, তো তুমি ব্যাকাটা বাদ দাও। তুমি তুমি ভাবো এই রকম কোনো একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, এইরকম এটাকে মনে করো যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো দেওয়াল আছে। তো তুমি যদি এখন এমনি কোনো অ্যাঙ্গেলে যদি তুমি কি করলে, একটা বল হোক একটা কিছু হোক তুমি ছুড়লে, ঠিক আছে, বা কোনো মেশিন দিয়ে হাতে ছুড়লে তো অত দম নেই, তো মেশিন দিয়ে হয়তো তুমি ছুড়লে, ঠিক আছে, আমি ভাবলাম এই যে ব্যাকা দেওয়ালটা আছে, দেখো এই বরাবর আস্তে আস্তে কি হচ্ছে, ওই দিকে যাচ্ছে, এই বরাবর এইভাবে কমে যাচ্ছে, এখান দিয়ে স্টার্ট হয়েছে, এইভাবে না গিয়ে স্ট্রেট না হয়ে ও কি করছে, ওই বরাবর বেঁকে গেছে। তো তাহলে এই যে বলটা যাবে, বলটা তাহলে কি হবে, এখানে ধাক্কা খেয়েও এদিকেই তো ফিরে আসবে, এখানে ধাক্কা খেয়েও কি ওদিকে চলে যাবে? যাবে কি করে, এখানে তো দেওয়াল আছে, যাবে না। এখানে ধাক্কা খেয়ে হয় ও এখানটা ফিরে আসবে, না হলে আর একটু বেঁকে হয়ে এখানটা ফিরে আসবে, হয় এখানটা ফিরে আসবে আর না হয় এখানটা ফিরে আসবে। কিন্তু ওর যে বলটা ফিরে আসার যে তোমার ডাইরেকশনটা, সেটা এই বরাবরই থাকবে। আর খুব জোর হলে হয়তো, খুব যদি এমনি হয়, মানে খুব রেয়ার কেসে বলছি, তাহলে ও নিচে পড়ে যাবে, কিন্তু ও বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, ও এই দুটো এরিয়ার মধ্যে থাকবে। আলোক রশ্মির ক্ষেত্রেও ঠিক এক জিনিস হচ্ছে, একদম সেম জিনিস হচ্ছে। দেখো তুমি এটা ঠিক করে পাবো না, এই যে ব্যাকা লাইনটাকে তুমি এটার সঙ্গে কম্পেয়ার করো, আলোক রশ্মিটা তাহলে এই বরাবর আপতিত হলো, এই বরাবর আপতিত হয়ে ও তাহলে প্রতিফলিত এই বরাবরই তো হবে, ধাক্কা খাচ্ছে এই যে এই ব্যাকা অংশটার দিকে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে, এই যে মানে এমনি আছে দেওয়ালটা, এই জায়গাটা যদি ধাক্কা খায় তো প্রেসার যে পড়বে, প্রেসারের জন্য ও ওই দিকেই যাবে। আলোটাও ঠিক সেইভাবে আলোটাও এখানে ঠিক ওইভাবে কাজ করছে। এবার এর ক্ষেত্রে বলছি, এর ক্ষেত্রে তোমার দেওয়ালটা হবে কেমনি, 90 ডিগ্রি থেকে একটু ছোট, মানে 45 ডিগ্রি সাপোজ মনে করো। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যে যে তোমার আলো হোক, বা মানে তুমি বল দিয়ে আগে ভাবো, এই ক্ষেত্রে বলটা যদি আমি এইভাবে ছুড়ি, এভাবে আমি যদি বলটা ছুড়ি, তাহলে
এই যে দেওয়ালটা, বেঁকা দেওয়ালটা, এখানে ও ধাক্কা খেয়ে ও এদিকে তো ফিরে আসবে না, কখনো ফিরে আসবে না। এখানে তো কি করে ফিরে আসবে, এখানে দেওয়ালটা আছে, এখানে দেওয়ালটা আছে, তো ও ধাক্কা খেয়ে কি হবে, ও ও এই বরাবরই ফিরে যাবে, এই বরাবরই ফিরে যাবে। ঠিক আলোটাও এখানে দেখো ঠিক একই কাজ করেছে, এই বরাবর আপতিত হয়ে ও ওই বরাবরই ফিরে গেছে। তো তো আমরা যেটা এবার বুঝবো, যদি আমাদেরকে কখনো বলে যে এমসিকিউ এখান থেকে আসতে পারে, ঠিক আছে, তো এমসিকিউতে যদি আমাকে বলে যে আলোক রশ্মির প্রধান অক্ষের সমান্তরালভাবে গমন অবতল মানে অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে আমরা কি লিখবো? এমসিকিউতে তো অপশন দেওয়া থাকবে, কোনো ব্যাপার না, তখন তোমরা বুঝে যাবে। যদি এটা ভিএসএ কিউ কোনো শর্ট কোশ্চেনে দেয়, কিংবা কোনো তোমার সত্য মিথ্যাও দিয়ে দিতে পারে, তো সত্য মিথ্যার ক্ষেত্রে আমরা কি লিখবো, মানে আমরা দেখবো যে অবতল দর্পণের ক্ষেত্রে, আমি বলছি অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে, যে আলোক রশ্মিটা যে আসছে, আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে, অপসৃত মানে কি, ওই দিকেও যাওয়ার কথা কিন্তু ওই বরাবর যায়নি, মুখ্য ফোকাস থেকে ও কি হচ্ছে, অপসৃত হয়ে গেছে, ওটা বললে তখন হবে উত্তল দর্পণ। আর যদি ওটা না বলে থাকে তাহলে এটা হবে অবতল দর্পণ। এবার তোমাকে এমনি বলবে যে অবতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গমন করলে কি হবে তোমার, ওখানে মানে এমনি দিয়ে দেবে যে মুখ্য ফোকাস থেকে অপসৃত হয়ে যাবে। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা হবে, কারণ এটা অবতল দর্পণে হয় না, আমরা জানি। এখন আমরা এটা পড়লাম যে এটা উত্তল দর্পণের ক্ষেত্রে হয়। আলোক রশ্মির মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গমন, মানে এবার যে আলোক রশ্মিটা মানে যাবে তোমার এই মুখ্য ফোকাসের ভেতর দিয়ে যাবে, তখন কি করছিলাম আমরা প্রধান অক্ষের সমান্তরালে পাঠিয়েছিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, মুখ্য ফোকাসের ভেতর দিয়ে নিয়ে যেতে হবে, এই যে মুখ্য ফোকাস এর ভেতর দিয়ে নিয়ে যেতে হবে। তো দেখো এক্ষেত্রে এবার কি হচ্ছে দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে প্রথমে দেখাচ্ছি, মুখ্য ফোকাসে যদি আমরা ভেতর দিয়ে নিয়ে যাই, ঠিক আছে, ভালো করে বোঝো। মনে করছি আমরা যে আলোক রশ্মি মুখ্য ফোকাসের ভিতর দিয়ে এইভাবে, এখানটা মুখ্য ফোকাসটা আছে মনে করো, দাঁড়াও মুখ্য ফোকাসটা ঠিক মতো আসছে না, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, না, তো দেখো এটা মনে করো তুমি মুখ্য ফোকাস, এটা হচ্ছে তোমার মুখ্য ফোকাস। তো এই মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে এইভাবে আলোটা মানে আলোক রশ্মি এইভাবে আপতিত হচ্ছে, আপতিত হয়ে এইভাবে বেরোলো, ঠিক আছে, এখানে গিয়ে ধাক্কা খেলো। এবার এখানে গিয়ে যে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কি হবে, ও এই বরাবর প্রতিফলিত হয়ে যাবে, এখানে গিয়ে ধাক্কা খেয়ে এই বরাবর ও প্রতিফলিত হয়ে যাবে, এইভাবে আপতিত হয়েছিল, আপতিত হয়ে এ বরাবর প্রতিফলিত হয়ে যাবে। কি করে হলো, একটু আগেই করলে তো তুমি, যখন তুমি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নিয়ে গেছিলে, তো কি হয়েছিল, প্রধান অক্ষের সঙ্গে এখানে ধাক্কা খেয়ে মুখ্য ফোকাসের দিক থেকে প্রতিফলিত হয়েছিল। এবার আমরা কি করলাম, আমরা কেসটা উল্টো করলাম, আমরা কি করলাম, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এটাকে আপতিত করেছি আলোক রশ্মিকে, তাহলে ও প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রতিফলিত হবে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে ও প্রতিফলিত হবে, যদি আমরা এটাকে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে আপতিত করি অবতল দর্পণে, উত্তল দর্পণে নয়, অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বরাবর আপতিত করলে ও প্রধান অক্ষের সমান্তরাল বরাবর প্রতিফলিত হবে আলোক রশ্মি। এটাকে আমি এভাবে দেখেছি, তোমরা অন্যভাবেও দেখাতে পারো, তোমরা এখান থেকেও তোমরা এটাকে পাঠাতে পারো, ঠিক আছে, যে আলোক রশ্মিটা যে আপতিত হচ্ছে তোমরা এখান থেকে ওইভাবে দেখাতে পারো, এখানটা গিয়ে ধাক্কাকে এই বরাবর প্রতিফলিত হয়ে যাবে। আরে বাবা, এটা যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, তো একটু আগে আমরা যেটা উপর দিকে করলাম ওটাও তো প্রধান অক্ষের সমান্তরালই, ওই বরাবরও তো হবে, একই হবে। এটাকে যদি আমি উল্টো করি, আচ্ছা দাঁড়াও ভালো করে বোঝাচ্ছি, এইভাবে করা যা, আর আমি যদি এইভাবে পাঠাই এইভাবে আপতিত করি, তাহলে এই বরাবর প্রতিফলিত হবে, এভাবেও তো একই হবে ভাই, জিনিসটা তো একই হবে, তোমার কেসটা তো একই হবে। বইতেও অমনি করা ছিল, আমি ওর জন্য অমনি করলাম, তুমি এইভাবেও দেখাতে পারো, একদম ঠিক হচ্ছে। দেখো তোমার ফোকাসের মধ্যে দিয়ে, খালি দেখবে তুমি লেখা কি আছে, আলোক রশ্মির মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গমন, তুমি যে আলোক রশ্মিটাকে তুমি পাঠাচ্ছ, ঠিক আছে, আলোক রশ্মিটা তুমি যে দেখাচ্ছ সেটা যেন মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যেন গমন করে, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গমন করেছে। এবার তোমাকে দেখিয়ে দিতে হবে যে এফটা কি, এফটা তোমাকে লিখে দিতে হবে নিচে যে এফ সমান সমান মুখ্য ফোকাস। কিন্তু সাধারণত পরীক্ষায় এমনি কোনো কোশ্চেন করে না, ঠিক আছে, পরীক্ষাতে কি করে, পরীক্ষাতে তোমাকে এমনি জিজ্ঞেস করবে যে আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে অবতল দর্পণের ক্ষেত্রে বলবে যে অবতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গমন করলে কি ঘটনা ঘটবে, ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এমনি তোমাকে কোশ্চেন দিতে পারে। কিংবা তোমাকে এমনি লিখে দিল যে
মানে যে কেসটা এখানে হচ্ছে এই ঘটনাটা লিখে দিল, তোমাকে বলবে যে এটা সত্য ঘটনা না, মানে সত্য না মিথ্যা, ট্রু ফলস অমনি করে দিয়ে দেবে। এমনি কোশ্চেন এখান থেকে করে, আমি আবারও বলছি। এবারে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে? উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে? ফোকাস কোথায় আছে? ফোকাস আছে এখানে। এবার কেউ এটা ভাবো না যে ফোকাসটাকে তুমি এই বরাবর পাঠিয়ে দিলে, এই ভুলটা কিন্তু করো না। অনেকে এটা করবে যে, শোনো, উত্তল দর্পণ মানে আমি যেটা বললাম আবারও বলছি, বাটিটাকে উল্টো করে দেখাতে হবে আমার মনে হচ্ছে। তো দেখো, এই যে বাটিটা আছে, বাটির যে ভেতরের অংশটা, ভেতরেরটা হয়েছে অবতল দর্পণ। তার মানে আলোটা কি, আলোটা এই বরাবর প্রতিফলিত হবে। আর উত্তল দর্পণ কোনটা? বাটি যে নিচের অংশটা, বাটি যে নিচের অংশটা, তাহলে নিচের দিক থেকে তো প্রতিফলিত হবে, নিচের দিক থেকে তো প্রতিফলিত হবে। দেখো না তো, এটা এমনি মতো আছে, তার মানে বাটিটাকে উল্টে দাও তুমি, বাটিটাকে তুমি এইভাবে আঁকো। আচ্ছা, এটা লেন্স হয়ে গেল, লেন্স লাগছে এটা। আচ্ছা যাই হোক, বাটিটাকে তুমি এইভাবে আঁকো, তাহলে তুমি বুঝতে পারবে। তোমার অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, এই বরাবর আলোটা আসছে, অবতল দর্পণের ক্ষেত্রে এই বরাবর আলোটা আসছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে তোমাকে যে আলোটা আপতিত করতে হবে, সেটা এই বরাবর তো আপতিত করতে হবে, বাটির যে নিচের দিকে, নিচের দিকে আপতিত করতে হবে। আমি যদি মানে কেউ যদি এইভাবে ফোকাসের দিকে এইভাবে আলোক রশ্মিটাকে আপতিত করে, তো ওটা তোমার অবতল দর্পণের ক্ষেত্রে হয়ে যাবে। কেউ এটা বুঝতে পারবে না যে এটা উত্তল দর্পণের ক্ষেত্রে হচ্ছে, এটা অবতল সবাই মনে করবে, মানে খাতাতে চেক করবে। অবতল দর্পণের ক্ষেত্রে ওই ঘটনাটা হয়ে, মানে তোমার কোশ্চেনের অ্যান্সারটা, মানে তোমার যে অ্যান্সারটা, এটা একদম ভুল হয়ে যাবে। উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি মনে সবসময় এটা মনে রাখবে যে আলো সবসময় এই বরাবর আপতিত হবে, এই বরাবর হবে, এই দিক থেকে হবে না, এই দিক থেকে হবে। উত্তল হোক অবতল লেন্স হোক, সবসময় বাঁ দিক থেকে আলোর প্রতিফলিত, মানে আলোর যে তুমি আলোটাকে যে আপতিত করবে, আলোকে যে তুমি পাঠাবে, সবসময় এটা বাঁ দিক থেকে পাঠাতে হবে। এখানে দেখো, এখানে কি করছি, এখানে বাঁ দিক থেকে পাঠিয়েছি, বাঁ দিক থেকেই তো, আমি কি এদিক থেকে পাঠিয়েছি? এদিক থেকে পাঠিয়েছি কি? পাঠাইনি। এখানেও এদিক থেকে পাঠানো যাবে না, এদিক থেকেই পাঠাতে হবে, এটা এমনি হোক কি অমনি হোক। এটা হচ্ছে সোজা কথা। তো দেখো, ফোকাস তোমার কোথায় আছে? ফোকাস এখানটা আছে। এই ফোকাসটা এখানে থাকার জন্যই এই ভুলটা হয় যে সবাই এদিক থেকে করে, এদিক থেকে হবে না, তোমাকে এখান থেকেই পাঠাতে হবে। উত্তল দর্পণের ক্ষেত্রেও তোমাকে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে মানে তোমার যে আলোটাকে আপতিত করতে বলা হয়েছে, মানে আলোক রশ্মিটাকে। অনেকে কি করবে, অনেকে এই বরাবর এদিক থেকে এইভাবে মিট করে দেবে, এটা কিন্তু করবে না। উত্তল দর্পণ হোক অবতল দর্পণ হোক, তুমি খালি একটা বেসিক, তোমার যদি কিচ্ছু, অনেকে থাকবে অনেক কিচ্ছু মাথায় ঢুকবে না, যদি কিচ্ছু তোমার মাথায় না ঢোকে, আমি তোমাকে বলছি, সব সময় আলোক রশ্মি যে আপতিত হবে সবসময় বাঁ দিক থেকে, মানে এই যে লেন্সের বাঁ সাইডে তোমাকে আপতিত করতে হবে, তুমি ডান সাইড ছুতে পারবে না। তুমি এখানে দেখো, অবতল দর্পণ যে আছে, আমি কি এই দিক থেকে আপতিত করেছি? আমি করেছি না বইতে করা আছে? তুমি আগেটা বলো। সব জায়গায় তুমি দেখবে এই বাঁ দিক থেকে আপতিত করেছে আলোটাকে, আলোক রশ্মি সবসময় বাঁ দিক থেকে আপতিত করেছে। উত্তল দর্পণের ক্ষেত্রেও আমাকে বাঁ দিক থেকেই আপতিত করতে হবে। তো দেখো, এই বরাবর যদি, মানে এখানে তো ফোকাস আছে, এখানে তো ফোকাস রয়েছে, তো আমাকে একদম স্ট্রেট এইভাবে আনতে হবে, তাহলেই ও ফোকাসের সাথে মিট করবে। মিট কি করে করবে আমাকে, তুমি এটা ভাবো, এভাবে করতে পারে, এভাবে আমি যদি টানি তাহলেও হবে। তো আমি এভাবেই করছি, দেখো এভাবে আমি ফোকাসের দিকে আনার চেষ্টা করলাম। এখানে কি হলো, এই যে পিঠটা ধাক্কা খেলো, দেখো এমনি পিঠ আছে, তাহলে ও কি হবে, ও এই দিকে ব্যাক করবে, এই দিকে ব্যাক করবে, ঠিক আছে? তাহলে এই দিকে তোমার প্রতিফলিত হয়ে গেল, এই বরাবর আপতিত হলো, এই বরাবর আপতিত হলো, এই বরাবর প্রতিফলিত হয়ে গেল। তাহলে কি হলো, এই ক্ষেত্রে ও ও ফোকাসের মধ্যে থেকে অপসৃত হয়ে গেল। ও ফোকাসের দিকে গেছে? ও ফোকাসের দিকে কি গেছে? যায়নি। ওর এই যদি লেন্সটা না থাকতো, তুমি এইভাবে ভাববে যে যদি লেন্সটা না থাকতো, তাহলে ঘটনাটা কি করতো, ও ফোকাস বিন্দুতে, মানে মুখ্য ফোকাসে চলে আসতো, এখানটা চলে আসতো। কিন্তু লেন্সটা থাকার জন্য ও লেন্সের ধাক্কা খেয়ে এই দিকে আপতিত হয়ে গেছে, সরি এই দিকে প্রতিফলিত হয়ে গেছে। আপতিত হলো লেন্সে, তারপর এই দিকে প্রতিফলিত হয়ে গেছে। এটা হলো কেন? তোমার উত্তল দর্পণের জন্য হলো। এখানে যদি অবতল দর্পণ থাকতো তাহলে এটা হতো না। অবতল দর্পণের কাজটাকে, মানে যে অবতল দর্পণটা গঠনটা কেমনি হয়, এইরকম হয়, তাহলে ও এখানে ধাক্কা খেয়ে এই দিকে আসতো, তাহলে সেই ও ফোকাসে মিট করে যেত। অবতল দর্পণের ক্ষেত্রে এটা হতো না, অবতল দর্পণের ক্ষেত্রে এখানে ধাক্কা খেয়ে ওই দিকেই সে মিট করতো। এটা এখানে যেহেতু উত্তল দর্পণ আছে, সেই জন্য ও কি হলো, উত্তল দর্পণে এই যে পিঠটা, এটা এমনি থাকে, ঠিক আছে, 90 ডিগ্রির থেকে কম, এমনি তো এখানে ধাক্কা খেয়ে ওই দিকেই ব্যাক করবে, এই বরাবরই ব্যাক করবে।
স্ট্রেট ভাবে ব্যাক করবে। তো এবার আমরা চলে এলাম লাস্ট, যেটা আমাদের জানতে হবে। বুঝতে পারলে যে আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আপতিত হলে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে, ঠিক আছে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এটা করব। আবার আমি বলেছি এই দিক থেকে নয়, এই দিক থেকে করতে হবে, ঠিক আছে। দেখো, তোমার বক্রতা, তোমার ব্যাসার্ধ যে মানে বক্রতা কেন্দ্র যেখানে আছে এখানে আছে। তোমরা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, তোমরা যখনই এটা করবে না, তোমরা চেষ্টা করবে স্কেলে করার। স্কেলে করলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমার ভিডিও এখন তোমরা দেখে এগুলো নিশ্চয়ই করছো কিংবা দেখছো, ঠিক আছে। যখন আচ্ছা যাই হোক, যখন নিজে যখন প্র্যাকটিস করবে স্কেলে করবে। তো দেখো, ভালো করে এটা জিনিসটাকে বুঝবে, ঠিক আছে, যে কি হচ্ছে এখানে। এখানে আছে তোমার বক্রতা কেন্দ্রটা, এখানে আছে। যদি তুমি স্কেল দিয়ে এটাকে মাপো, স্কেল দিয়ে যদি আমি মাপি, তো আমাকে ঠিক এই বরাবর আনতে হবে। আলোটাকে আপতিত করতে গেলে আমাকে হয় এই বরাবর আনতে হবে, হয় এখান থেকে আনতে হবে, ঠিক আছে। আমি কিন্তু স্ট্রেট আনতে পারবো না। স্ট্রেট আনলে তো তাহলে তো প্রধান অক্ষের সঙ্গে মিলে যাবে। প্রধান অক্ষের সঙ্গে যদি মিলে যায় আলোক রশ্মি, তাহলে বুঝতে অসুবিধা হবে। আমাকে তাহলে একটু ব্যাকা হবে, হয় এভাবে হয় এভাবে আনতে হবে। তো আমি একটু উপর দিক থেকেই আনছি। তো আমি যদি দেখি, তো এই বরাবর আনতে হবে, ঠিক আছে। তো এই বরাবর যদি আলোর রশ্মিটা যদি এই বরাবর আপতিত হয়, তাহলে তোমার যে বক্রতা কেন্দ্রের সঙ্গে ও মানে বক্রতা কেন্দ্রের জায়গাতে নিয়ে যাওয়া যাবে ওকে। কিন্তু এখানে কি হলো, উত্তল দর্পণ চলে এলো। উত্তল দর্পণ আসলে কি হয়েছে দেখো, আবার দেখো ঠিক একই ঘটনা যেটা এখানে হয়েছে। এই জায়গাটা তুমি বলতে পারো যে প্রায় সেম, প্রায় সমানভাবে আছে। এটা এটা কোনো ব্যাকা লাইন মনে হচ্ছে না। দেখো কেন, ও প্রতিফলিত হয়েছে এই বরাবর। ও যদি এই বরাবর আসতো তাহলে ধাক্কা খেয়ে ওই দিকে ফিরে যেতে পারতো। কিন্তু ও কি হয়েছে, যে যেখানটা বেঁকেছে ও ওই বরাবরই আসছে। সেই কারণে কি হবে, ও এইভাবে যে আপতিত হয়েছে, ও এইভাবেই মানে এই ডাইরেকশনেই আবার প্রতিফলিত হয়ে যাবে। আপতিত হলো এই বরাবর, প্রতিফলিত ওই বরাবরই হবে। মানে এই দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু কোনো অভিলম্ব পাচ্ছি না। আমি তোমাকে বলেছিলাম যে যদি আলো আপতিত যেখানে হচ্ছে, এদিকে আপতিত হচ্ছে, এইদিকে যদি প্রতিফলিত হয়ে যায়, তো অভিলম্ব থাকবে কোথায় ভাই? অভিলম্ব কোথায় আছে? অভিলম্ব থাকবে না। তো এই দুটো ক্ষেত্রেই আমরা অভিলম্ব পাবো না। মানে যদি কোনো আলোক রশ্মিকে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে পাঠানো হয়, তাহলে ওই আলোক রশ্মির কোনো অভিলম্ব থাকবে না, ঠিক আছে। অভিলম্ব থাকবে না, আর কোনো প্রতিফলন মানে প্রতিফলন কোণও থাকবে না। এর আগেরগুলোর ক্ষেত্রে আপতন কোণ, প্রতিফলন কোণ হলে হতে পারতো, কিন্তু দেখো এখানে কোণ কোথায় কোণ হয়েছে এখানে, বলো তো তুমি আমাকে বলো। এটা প্রধান অক্ষের সঙ্গে কি কোণ করা যায়? আমি কি বলছি, সবসময় অভিলম্বের সঙ্গে কোণ হয়। তো প্রধান অক্ষের সঙ্গে এখানে তুমি কি কোণ, এখানে কোনো কোণ হবেই না, কোণ ক্রিয়েট হবে না। তো কোণ ক্রিয়েট হবে না কারণ এখানে বক্রতা কেন্দ্র আছে, বক্রতা কেন্দ্রের সঙ্গে কোণ হয় না। এটা কি হলো, আলোক রশ্মির বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গমন। এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, ফোকাস মানে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে আলোক রশ্মিটাকে গমন করছিলাম, ঠিক আছে। আলোক রশ্মিটা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গমন হচ্ছিল। এবার আমাদের কি করতে হবে, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গমন করতে হবে। তো আমরা সবসময় জানি যে ফোকাসের থেকে ঠিক এইরকম ডিস্টেন্সের মধ্যে বক্রতা কেন্দ্র থাকে। তো বক্রতা কেন্দ্রকে আমি এখানে সি দিয়ে চিহ্নিত করলাম, ও দিয়েও চিহ্নিত করা যায়। এখানটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র, আমি এটাকে সি দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে। তো এবার আলোক রশ্মিটাকে আমি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে পাঠাচ্ছি, ঠিক আছে। এই ধরো আলোক রশ্মিটা এইভাবে এদিক থেকে আসছে, ঠিক আছে। এই যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ঢুকলো, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে এইখানটা এসে ও ধাক্কা খেলো, ঠিক আছে। একদম শেষ প্রান্তটা, একদম যে প্রধান ছেদের ওখানটা এসে ও ধাক্কা খেলো, ওই কাছাকাছি জায়গাতে, মানে কাছাকাছি একটা ডিস্টেন্সে ও গিয়ে ধাক্কা খেলো। এবার তুমি ভালো করে দেখো, এই যে যে মানে এই যে অবতল দর্পণে এই যে প্রান্তটা দেখো কিরকম আছে, এই রকম মতো গেছে, এইভাবে গেছে, গোল মতো গেছে, গোল। তুমি এটা গোল ভাবো, একটা গোল দর্পণ। তো গোল মতো গেলে এখানটা প্রায় সমান হচ্ছে, প্রায় এই যে এই জায়গাটা প্রায় সমান হচ্ছে। তাহলে আলো যদি এই বরাবর এখানে আসে, তো এই বরাবরই আবার ফিরে যাবে। এই বরাবর আপতিত হলে এই বরাবরই ও প্রতিফলিত হয়ে যাবে, ঠিক আছে। আবার এই বরাবরই ও ব্যাক করে যাবে অবতল দর্পণের ক্ষেত্রে।
তো দেখো তুমি এখানে কোথায় অবিলম্ব আছে, এখানে কোনো অবিলম্ব আছে? অবিলম্ব নেই, প্রতিফলিত রশ্মি নেই, কারণ কারণ যেখান থেকে আপতিত হচ্ছে ওদিক থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে, সেই কারণে প্রতিফলিত রশ্মিও নেই এখানে, এখানেও নেই। তাহলে এক্ষেত্রে কোণ ক্রিয়েট করা যাবে না। আগেরগুলোর ক্ষেত্রে কি হতো, আগেরগুলোর ক্ষেত্রে আমরা চাইলে অবিলম্ব বানিয়ে কোণটাকে বানাতে পারতাম, কারণ আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মাঝেই অবিলম্ব থাকে। এখানে তো আপতিত রশ্মি আছে, প্রতিফলিত রশ্মি তো নেই। প্রতিফলিত রশ্মি কোথায়? এখানে, যেখান দিয়ে আপতিত হয়েছে ওদিক দিয়ে প্রতিফলিত হয়ে গেছে। আলাদা তো কোনো আমরা একটা রেখার দরকার, আলাদা তো কোনো একটা সরল রেখা দরকার আমাদের, সেটা নেই তো এখানে, তাহলে এখানে অবিলম্ব থাকবে না। তো এই ছিল আমাদের যে বেসিক, তোমার যে বেসিক যেগুলো জানতে হয় দর্পণের ক্ষেত্রে, সেগুলো আমরা এখন এখানে ডিসকাশন করলাম। এবার আমরা একটা ইম্পর্টেন্ট প্রমাণ করব, ব্যাস, আর আজকের ভিডিও এখানের মতো শেষ।